হ্যালো এভরিওয়ান, দিনটি ছিল মঙ্গলবার। তো সেদিন সবাই আমি জানো যারা সধবা স্ত্রী আছো বাঙালি পরিবারে, জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবারগুলো প্রায় আমরা সকলেই করে থাকি। তো সকাল সকাল মেয়েকে স্কুল দিতে যাওয়ার জন্য রেডি করিয়ে দিয়েছিলাম, গাড়িও চলে এসেছিল। আর আমার ছিল যাওয়ার আসানসোল, একটা শ্যুট ছিল। তোমরা অনেকেই জানো যে আমি টুকিটাকি শ্যুট করে থাকি, কারণ এই স্কিন কারেকশনের মেকআপগুলো আমার ওপরে দেখানো হয়। তোমরা যারা জানো তারা জানো, আর যারা জানো না তারা জেনে নাও। তো তারপর মেয়েকে স্কুলের গাড়িতে চাপিয়ে দিয়ে আমি চান টান করে রেডি হলাম, ঘরের পুজো দিলাম। যেহেতু মন্দিরে পুজো দিতে যেতে পারবো না, অনেকটাই লেট হয়ে যাবে, আমার ট্রেন ছিল 9টায়। তো সেই জন্য আমি চান টান করে ঠাকুরকে পুজো দিয়ে একটু চকোস খেয়ে নিচ্ছিলাম। যেহেতু আমার বেরোনো ছিল, সারাদিন খাওয়া দাওয়া কি হবে না হবে, কোথাও খেতে পারবো কি পারবো না। এমনিতেও বাইরে মঙ্গলবারগুলোতে কিছু খাবার আমি খেতে পারি না, যেহেতু মঙ্গলবার। অন্য মঙ্গলবারগুলো পালি আর না পালি, জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবারগুলো আমি নিশ্চয়ই পেলে থাকি। কারণ আমার মনে হয় যে না চলো ঠিক আছে, একটা দিন উপোস করলে কি আর এসে যাবে। তো তারপর খেয়ে দিয়ে রেডি হয়ে গিয়েছিলাম। রেডি হওয়ার পরে আমি দেখলাম আমার ওয়েটটা অনেকটা লস হয়েছে, যেই কারণে আমার এই ড্রেসগুলো একটু ঢলঢল করছে। 34 সাইজের প্যান্টটাও ঢলঢল করছে, আর এই এল সাইজের কুর্তিটাও ঢলঢল করছে। এরপরে আমাকে এম সাইজ নিতে হবে। এল সাইজটা খুব বেশি মোটা হয়ে গেছিলাম, খুব বেশি ঢ্যাবঢ্যাবে লাগছিল। খুব মোটা মানুষ দেখবে অতটা ভালো লাগে না, যদিও বডি শেভিং করা উচিত নয়, কিন্তু আমার মনে হয় যে আমার ক্ষেত্রে এত মোটাটা ভালো লাগে না। এখন যেটা আছি সেটাই বেশ ভালো লাগছে। তো তারপর স্টেশনে পৌঁছে গিয়েছিলাম, কিন্তু স্টেশনে ভিডিও করা তো অ্যালাউ নেই, সেই জিনিসটা আমি জানতাম না। তো তাও টুকিটাকি করে অল্প অল্প করে ক্লিপ নিচ্ছিলাম ভয়ে ভয়ে। আর যাওয়ার সময় জানো তো আমি বসতে জায়গা পাইনি, সেই জন্য আমি নিচেই বসে পড়েছিলাম, যেটা সবসময়ই করে থাকি। বসার জায়গা পাইনি, আমি নিচেই বসে যাই এবং খুব ভালোভাবে বসতে পারি নিচে বসলে। তারপর আসানসোল স্টেশনে নেমে আমি টোটোতে উঠে পড়ি। আমার মেকআপ আর্টিস্টের বাড়ি যাব, দেন যাব স্টুডিও। আমার মেকআপ আর্টিস্ট সেদিন বলেছিল যে আমার বাড়ি চলে এসো দোলন্দি, আমি তারপর তোমাকে নিয়ে যাব। তা স্টেশন থেকে মেকআপ আর্টিস্টের বাড়ি খুব বেশি দূরে ছিল না, একদমই কাছে। কিন্তু আবার মেকআপ আর্টিস্ট একটা ওর লাগেজ নিয়ে যাওয়ার জন্য পুরো রিজার্ভ করেছিল একটা টোটো। তো এটা ছিল আমার মেকআপ আর্টিস্ট, ওর নাম ছিল তামান্না। ও আসানসোলের মেকআপ আর্টিস্ট, বিগিনার মেকআপ আর্টিস্ট। আর ও খুব ভালো একজন মানুষ, আর ওর সাথে কাজ করে আমার খুব ভালো লেগেছে। বাড়িতে গেলাম যখন, ও একটু নার্ভাস ছিল, কারণ ও আমার মতো স্কিনে কাজ কোনোদিন আগে করেনি। যে কারণে বলছিল যে দোলন, আমার যে যে জায়গাগুলোতে ভুল হবে তুমি প্লিজ আমার কারেকশন করে দিও। তো তারপর আমরা বেরিয়ে পড়লাম একটু জল টল খেয়ে ওর টোটোতে করে। তো আমরা হাসতে হাসতে যাচ্ছিলাম, যে কারণ টোটোওয়ালা, আমি বাংলায় কথা বলছিলাম আর টোটোওয়ালা ছিল পুরো নন বেঙ্গলি। আর নন বেঙ্গলিদের বাংলা টোটাফুটা বাংলা শুনতে কার না ভালো লাগে বলো। উনি বাংলাতেই কথা বলছিলেন এবং আমরা হাসাহাসি করছিলাম। তারপর স্টুডিওতে গিয়ে পৌঁছাই। স্টুডিওতে গিয়ে পৌঁছানোর পরে আমার ক্রিম্পিং স্টার্ট হয়ে যায়, যেহেতু অনেক তাড়াতাড়ি বেরোতে হবে, কারণ 4:30টার মধ্যে না বেরোলে আমি আমার টাইমটা পাবো না। আর তারপরে ট্রেনটা যখন আমি পাবো ততক্ষণে অনেকটা রাত হয়ে যাবে। তো ক্রিম্পিং স্টার্ট হয়ে যাওয়ার পরে আমাকে আমার লেহেঙ্গাটা পরিয়ে দেওয়া হয়েছিল। এবং বিফোরের, তোমরা অনেকেই জানো যে স্কিন কারেকশনের মেকআপ দেখানোর আগে বিফোরের লুকটা কতটা দরকারি, যে কীরকম লুক থেকে কীরকম লুক হবে। তোমরা যারা মেকআপ আর্টিস্ট আছো আমার প্রোফাইলে, তারা তো সবাই জানো। তো তারপর বেশ আমার মোটামুটি প্রায় রেডি হয়ে গেছিলো। ওনার যে ম্যাম ছিল সুনিতা ভট্টাচার্য, উনিও খুব ভালো একজন মানুষ। উনি প্রত্যেকটা সময় তামান্নাকে হেল্প করেছে। সুনিতা ম্যাম খুবই ভালো। তো তারপর এটা ছিল আমার ফাইনাল লুক। তোমরা জানিও হ্যাঁ কেমন লাগছে আমাকে এই ফাইনাল লুকটাতে। তো তারপর আমি ডিসাইড করি যে ও যেহেতু ভয় পাচ্ছিল, আমি ভাবলাম যে চলো ভিডিও ফটোগুলো ঠিকঠাক না এলে ওর মনটাও খারাপ হবে, আমারও প্রোফাইলে দেখানোর মতো কিছু থাকবে না, সেই জন্য কিছু ভিডিওস কিছু ফটোস ক্লিক করে নেওয়া হয়েছিল। ও ফটোগ্রাফার বুক করতে পারেনি জানো, কারণ যে ফটোগ্রাফারকে বুক করেছিল সেই ফটোগ্রাফার রিসিভই করছিল না। যে কারণে ওর যে ম্যাডাম ছিল সুনিতা ভট্টাচার্য ম্যাম, উনি ওনার ফোন থেকে সমস্ত কিছু তুলে দিয়েছিলেন। ওনার কাছে আইফোনও নেই, মানে তামান্নার কাছে। কিন্তু মানুষটা এতটাই ভালো আর এতটা এফোর্ট লাগাচ্ছে ও কাজের প্রতি, তুমি অনেক দূর এগিয়ে যাবে তামান্না, তুমি দেখো। তারপর আমার কপাল ভালো ছিল যে আমি 4:45-এর ট্রেনটা 5:30টায় পেয়ে যাই, যেহেতু ট্রেনটা লেট ছিল। তারপর আমার হাজব্যান্ড আমাকে নিতে চলে আসে স্কুটি করে, আমি ওর গাড়িতে চেপে চলে আসি। কিন্তু বাড়িতে এসে আমার ভীষণ রকমের কান্না পাচ্ছিল, কারণ সারাদিন সেরকমভাবে কিছু খাওয়া হয়নি। আর মঙ্গলবার দিন বাড়িতে আমি কিছু খাই না।
আর সারাদিন উপোস করে জানো তো খুব বাজে বাজে চিন্তা আসে, তখন মনে হয় যে মুখের গড়ায় কেউ যদি একটু খাবার দিত তাহলে খুব ভালো হতো। তো সেই জিনিসগুলোই মাথার মধ্যে ঘুরপাক কাটছিল আর আমি কেঁদে ফেলেছিলাম এতদিন পরে। আমি যেহেতু কাঁদার পাত্রী নই, কাঁদতে আমি পছন্দ করি না, ফাইট করতেই বেশি পছন্দ করি, এগিয়ে যেতে পছন্দ করি। কিন্তু সেদিনকে কোথাও না কোথাও গিয়ে খুব অসহায় লাগছিল নিজেকে, মনে হচ্ছিল গোটা পৃথিবী একদিকে আর আমি একদিকে। তো যাই হোক, ভেঙে পড়লে তো চলবে না। আর সেদিনকে হয়েছিল আমার সাথে একটা বাজে ঘটনা। সেটা হচ্ছে আমার পাশের সিটে একজন বসেছিল কাকু, আমার গায়ে গা লেগে যাওয়ার কারণে কাকুটার সিটটা পরিবর্তন করেছিল, যেটা আমার কাছে খুবই খারাপ লেগেছিল, যেই কারণে আরও মনটা আমার খারাপ হয়ে গেছিলো। মনটা খারাপ নিয়ে আমি বাড়ি এসেছিলাম এবং বাড়িতে নিজে যখন একা ছিলাম তখনই হাউ হাউ করে কেঁদে মনটা আমি হালকা করে নিলাম। প্রত্যেকবার এটাই করি, যখন মন খারাপ করে হয় বাথরুমে নাহলে ঘরের মধ্যে কেঁদে আমি মনটাকে ফ্রি করে নিই। কারণ মেয়ের সামনে কাঁদলে আমার মেয়েটাও কেঁদে ফেলে, মেয়েটার সামনে তো কাঁদতে পারি না। আমার মেয়েটা আমাকে দেখে মানে কান্না দেখেও সহ্য করতে পারে না। চলো আজকের ভিডিওটা এখান অবধিই থাক, পরে কোনো দিন তোমাদের সাথে আমার কথা শেয়ার করব। আমার ভিডিওটা কেমন লাগলো জানিও। ভালো থেকো সবাই, টাটা।